অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। আপনি দেখছেন দ্য ফুটবল শো এর অ্যাট এ টাইম। অনেক রকম প্রশ্ন আছে। সাজ্জাদ হোসেন ভাই, 21 তারিখ থেকে আমার এসএসসি পরীক্ষা, আমি আপনাদের শো নিয়মিত দেখি, দোয়া করবেন যেন ভালো পরীক্ষা দিতে পারি। আপনার জন্য দোয়া এবং শুভকামনা। শুধুমাত্র আপনি নয়, যারা এসএসসি পরীক্ষার্থী এবং যারা এইচএসসি পরীক্ষার্থীও, যাদের এইচএসসি পরীক্ষাও হচ্ছে ওয়ার্ল্ড কাপের ওই সময়টায় পড়েছে, ওয়ার্ল্ড কাপ ফুটবলের। সো ওটার মনে হয় ডেটও ঘোষণা করা হয়ে গেছে। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো, এসএসসি এবং এইচএসসি যারা পরীক্ষা দেবেন। জীবনে এইচএসসি পরীক্ষা তো অনেক দেয়া যায়, কিন্তু বিশ্বকাপ একটা গেলে কি আর সেটা আর পাওয়া যায়? বাবা মাকে তো আর সেটা বোঝানো যায় না, তাই না? ভাই সরি, ব্যাড সাজেশন, ব্যাড রেড ফ্ল্যাগ, দূরে থাকুন আমার কাছ থেকে। আপনি যদি পেপ গার্দিওলার মেয়ের জামাই হতেন তাহলে আপনার এখন সময়টা কেমন কাটতো? কে আমি? দুর্দান্ত ভাই, দুর্দান্ত কাটতো না? পেপ গার্দিওলার মেয়ের জামাই আমাদেরকে প্রশ্নটা করেছে। আচ্ছা ঠিক আছে। আজকেই কি আমার শ্বশুরের হাতে লিগ তুলে দেবে শিষ্য আর্তেতা? তৌসিফ ভাইয়ের মাথায় পানি ঢালার জন্য আপনারা রেডি থাকেন। তৌসিফকে আমরা আজকে অফিসে ডিউটি দেওয়া হয়েছে রাতের বেলা এই ম্যাচটা কেন বাইরে থাকলে তো আপনার অনেক কিছু হয়ে যেতে পারে, অনেক কিছু করে ফেলতে পারে। তো তৌসিফের ক্ষেত্রে সেটা যেন না পড়েছে, এই ম্যাচের একটা রিপোর্ট সে করবে, তার জন্য কিছুটা অপেক্ষা। তৌসিফকে এই পরীক্ষার ভেতর দিয়ে তাই আমি বোর্নমাউথের সাথে ম্যাচের পর ওর যে চেহারা আমি দেখেছি, না ভিডিওটা ভালো ছিল, ভিডিওটা বেশ ভালো ছিল। আচ্ছা আমরা একটু এই অন্য প্রশ্নে যাই, বুঝছেন, ভালো ভালো প্রশ্ন আছে। সেটা হচ্ছে রিয়াজুল আলম। রিফাত ভাই, জামাল ভুঁইয়ার বক্তব্য শোনার পর তো মনে আর কোনো সন্দেহের অবকাশ রইল না যে আমাদের ফুটবলে আসলেই সিন্ডিকেট চলে। জামাল ভুঁইয়া একটা পডকাস্টে একটা গুরুতর অভিযোগ করেছেন। জামাল ভুঁইয়া একটা জিনিস মেনশন করেছেন যে ওইটা হচ্ছে লং টাইম এগো, মানে তার ক্যারিয়ারের শুরুর দিকে যখন তিনি বাংলাদেশে এসেছেন সেই সময়কার ঘটনা। আবার তিনি এটাও কিন্তু বলছেন যে এখন এই জিনিসগুলো ফেস করতে হয় না ওইভাবে। প্রথমত তো সেই জিনিসটা হতোই এবং অনেকে টিকতে না পেরেও চলে গেছেন। লোকাল প্লেয়ার, কোচ, ক্লাব ম্যানেজমেন্ট, ক্লাব অফিসিয়াল, তাদের কাছ থেকে প্রপার ফুটবলীয় বিহেভিয়ার না পেয়ে অনেকের চলে যাওয়ার ঘটনাও কিন্তু আমরা জানি। আর রিসেন্ট টাইমসে ধরেন এরকম ঘটনা আমরা শুনেছি। ফাহমিদুলের সময়ই আমরা শুনলাম, ফাহমিদুল যখন আসলো সৌদি আরবের ক্যাম্পে জয়েন করলো, তখন সেখানে টিমমেটদের সাথে তার একটু বোঝাপড়াতে ওইভাবে তিনি সাহায্যটা পান নাই, তেমন অনেক কথা আমরা আসলে শুনেছি। বাকিটা তো তেমন তো কোনো মেজর আর কিছু কি আপনার চোখে পড়েছে? আচ্ছা, একটা ব্যাপার হচ্ছে যেটা জামাল ভুঁইয়া বলেছেন, জামাল ভুঁইয়াই তো প্রথম দিককার লোক যিনি এটার পাইওনিয়ার, এবং জামাল ভুঁইয়া যদি অভিযোগ করে থাকেন এটা মানে অস্বীকার করার তো কোনো সুযোগই নেই, এবং এটাকে আপনাকে গুরুতরভাবে দেখতে হবে এবং এটা ইনভেস্টিগেট করার মতো একটা জিনিস। আবার জামাল যদি এখন দাবি করেন, জামাল তখন এই টিমের মেম্বার, এবং শুধুমাত্র মেম্বার তো না, তিনি হি ইজ দ্য ক্যাপ্টেন অ্যান্ড প্রবাবলি দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল গাই। তো উনার আন্ডারে নিশ্চয়ই উনার আন্ডার হিজ ওয়াচ এই জিনিসটা ড্রেসিং রুমে আর হওয়ার কথা না, এবং সেইটা তো তিনি আবার বলছেন, এবং তিনি সেটা ধরেন হতেও মানে দিবেও না। কেন দিবেন? এবং আগে তো জামাল একা ছিলেন, এখন নিশ্চয়ই জামাল একা না। আবার আরেকটা ব্যাপার বলি, মানে এটা ভয় ফুটবলের, ধরেন কোনো একটা ক্লাবে নতুন একটা প্লেয়ার এসছেন নতুন করে, ওই যে কিছু র্যাগিং এর কিছু সিস্টেম থাকে না, বাংলাদেশে তো থাকেই, বিশ্বজুড়েই এটা থাকে অনেক সময়, যে একটা ক্লাবে একটা নতুন প্লেয়ার আসছে, তার সঙ্গে বাকিদের অনেক সময় বনি বনার একটা ব্যাপার আছে, যে আপনি একা হয়ে গেলে তখন আবার ওইখানে হিউম্যান সাইকোলজির কিছু ব্যাপার স্যাপার আছে, যে আপনাকে ওই যে মিশে চলতে হয় বা কিছু একটা। আপনি দেখবেন যে আপনি যখন একটা নতুন জায়গায় যাচ্ছেন, একটা সেটেল জায়গায়, আপনি সেখানে পরে গেছেন, তো বাকিদের সঙ্গে আপনার মানিয়ে নিতে কিন্তু কিছুটা সময় লাগবে, এবং শুরুর দিকে আপনি কিছু অবহেলার শিকার হতে পারেন, বা আপনার কাছে মনে হতে পারে অবহেলা। এটা যদি কেউ ইন্টেনশনালি করে তাহলে খারাপ মানুষ, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই জিনিসটাকে একটা মাঝামাঝি পর্যায়ে নিয়ে আসার একটা দায়িত্ব তো অনেক সময় ওইখানকার এইচআরের ওপর থাকে, অ্যাডমিনের ওপর থাকে। এই ব্যাপারগুলো যাতে সামনের দিনে আর কখনো কোনো এই অভিযোগ যাতে না আসে, কারণ বাংলাদেশের ফুটবল টিমটা, ড্রেসিং রুমটা এখন এত ভাইব্রেন্ট, মানে আপনি চিন্তা করেন এখানে এমন লোক আছেন যিনি ফুটবল খেলার ওপর পুঁজি করেই তার জীবন নির্বাহ করছেন, এবং তিনি যখন শৈশব থেকে ফুটবলার হয়েছেন, তিনি হয়তো একেবারেই ধরেন উঠে এসছেন সর্বচূড়ায়, তিনি পৌঁছেছেন একেবারে তলা থেকে, যেটাই ফুটবলের গল্প। ফুটবলের গল্পগুলো তো এরকম, মানে ম্যারাডোনার গল্প আমি বারবার যেগুলো বলি, মানে মেসির পরিবার কি খুব ধনী ছিল নাকি? ছিল না তো, পরে না ফুটবল খেলে হয়েছেন, এবং ফুটবলের গল্প তো এরকমই। এবং একটা সময় তো আপনার ওই হার্শ
রিয়ালিটিটা ওভাবেও বলা হতো যে ফুটবল গরিবের খেলা। ফুটবল গরিবেরই খেলা, ফুটবল তো এখন গরিবেরই ধরেন খেলা। হচ্ছে কি আমরা ওই জায়গাটায় মানে কিছু কিছু চেঞ্জেস আমরা দেখছি। এখন ফুটবল গরিবেরই খেলা, এই কারণে তো আমার খেলা ফুটবল, আমি সবসময় এটা দাবি করি। তো এইখানে এই ব্যাপারটা আবার ধরেন অনেক ফুটবলার আছেন যাদের বাবা মা হয়তো পড়তে বিদেশে গিয়েছিলেন, তো তারা তো প্রিভিলেজড বাংলাদেশের কনটেক্সটে। তো ওই প্রিভিলেজ শ্রেণী এবং একেবারে ধরেন যে যিনি জীবনের সব সংগ্রাম পার করেছে, উনিও সংগ্রাম করেছেন প্রিভিলেজ যিনি, কিন্তু বাংলাদেশের ওই তুলনায় তো তার স্ট্যান্ডার্ডটা আর একটু বেটার ছিল বা কিছু একটা ফ্যাসিলিটিসও বেটার পেয়েছেন। এই জায়গায় একটা লেভেল প্লেইং ফিল্ডের দরকার আছে এবং সবাই যেন সবার সঙ্গে মিশতে পারে, এটারও একটা দরকার। যেমন হামজা যেমন প্রথমে এসে গেছে সবার সঙ্গে মিশেছে, হামজা নিজে গিয়ে মিশেছেন, ওইখানে কিন্তু কোনো প্রশ্ন নাই। সৌমিত্রা, আমি বলছিলাম ধরেন হামজা, সমিত, তাদেরকে যখন বা জায়ানের ক্ষেত্রেও আমরা প্রশ্ন যখন করি বা যখন আড্ডা হয়, টুকটাক কথা হয়, কখনো কিন্তু আমরা শুনি নেই যে না আমার কাছে মনে হয়েছে আমি একটু অচেনা, আমি এখানে এসে আমার মানিয়ে নিতে সমস্যা হচ্ছে, এগুলো কিন্তু আমরা কখনো তাদের কাছ থেকে শুনি নেই। বর্তমানের ক্ষেত্রে বা কিউবার ক্ষেত্রে আমরা এটা বলতে এখন পারবো। হতে পারে যে এটা আপনি এখন শুনছেন না, হয়তো 10 বছর পর শুনবেন, এটা তো আমরা জানি না, ঠিক আছে? কিন্তু জামালরা থাকলে আমরা এটা বিশ্বাস করতে চাই যে জামালরা এটা দেখে শুনে রাখবেন, এবং জামালের উপরে তো সবার সেই আস্থাটা আছে। কিছু একটা ঘটলে জামাল যদি সেটা নিজে কন্ট্রোল না করতে পারেন, বিএফএফ বস আছেন এবং তিনি জানেন যে এই জিনিসগুলো সলিউশন কিভাবে করা যায়। এখানে একটা বিএফএফ এর দায়িত্ব আছে। দায়িত্ব হচ্ছে এই যে আন্ডার 17, আন্ডার 18 এই যেই প্লেয়াররা আমাদের রয়েছেন, তারা তো তরুণ প্রজন্ম। এই প্লেয়াররাও যে ওই যে সালিভান ব্রাদার্সদের সঙ্গে মিশবেন, এই ফিল্ডটা তৈরি করে দেওয়া। আমাদের যে ইয়াং ফুটবলাররা যারা আসবেন পর থেকে, তাদেরকে ওই বেসিক পড়াশোনাটাও করানো, যে জায়গায় তারা একসঙ্গে সবার সঙ্গে সবাই মিশতে পারে। যে ভাষার যে ব্যারিয়ারটা, এটা তো ভোগাইতে পারে আপনাকে। ফুটবলের যদি একটা নির্দিষ্ট ভাষা আছে, অনেক ফুটবল, কার্লোস তেভেজ আর প্যাট্রিস এভরা আর হচ্ছে জি সুং পার্ক খুব ভালো বন্ধু, কে কোন ভাষায় কথা বলেন কেউ জানে না। কার্লোস তেভেজ এক বাক্য ইংলিশ বুঝেন না বা বলেন না। ওইটা হচ্ছে কি মোস্তাফিজের ক্ষেত্রে চিন্তা করেন, যখন তিনি আইপিএল এ খেলতে গেলেন, ডেভিড ওয়ার্নার তো বলেছিলেন যে তিনি কি বুঝেন, কতটুকু বুঝেন ওইটা, তখন এটা অবশ্য অনেক আগে। হ্যাঁ, এই ভাষার ব্যারিয়ার থাকবে, কিন্তু এগুলোকে ওভারকাম করে নিয়ে আসা, হ্যাঁ, এই দিকে আমাদেরকে যেতে হবে। এখন আমরা এটা বুঝি যে ধরেন জায়ানের মুভির টেস্ট আর আরেকজনের সিরিজের টেস্ট হয়তো সেম হবে না, এটা হবে না। এইটার কিছু আলাদা জিনিস থাকবেই। যারা আমাদের অফিসে যে 10 জন, আমরা যে রিপোর্টার 10 জন, আমরা কি সবাই সবার সাথে একভাবেই মিশি না? তো এর মধ্যেও তো আছে, এটা দুনিয়ার সব জায়গাতেই থাকবে এবং ওইটাও আসলে খুব স্বাভাবিক। এটা হিউম্যান সাইকোলজি। আপনি যখন নতুন করে একটা জায়গায় যাবেন, ওখানে আপনি প্রথমেই ওয়েল অ্যাকসেপ্টেড আসলেই হবেন না। ধরেন আমাদের হওয়াটা উচিত, হবে না কেন? কেন হবে না? আপনি তখন নিজেও আসলে মানিয়ে নেওয়ার জন্য আপনারও একটু সময় লাগবে, ওরা কি করছে ওদের বোঝার জন্য ওই জায়গাটা। সুতরাং এইটা আপনি কমপ্লিটলি তখনই করতে পারবেন যখন হচ্ছে সবাই মেন্টালি অনেক ওয়াইডার হবে, মানে ব্রডার হবে, ঠিক আছে? ব্রড মাইন্ডেড যখন তারা হবে, তখন হচ্ছে এই ছোটখাটো জিনিসগুলো কখনোই কারোর ওই ব্রডার মাইন্ড তো অনেকেরই থাকে না। এটা যে শুধুমাত্র বাংলাদেশে নাই তা না, এটা ফুটবলারদের ভেতরে আমার মনে হয় অনেক ফুটবলারের ভেতরে এটা ইনবিল্টও থাকে। এবং পৃথিবীর গল্পটাও কিন্তু এরকম যে বিভিন্ন স্তর থেকে মানুষজন ফুটবল খেলতে আসেন, তাদেরকে নিয়ে এসে ওই শিক্ষার জায়গাটুকু নিশ্চিত করা, ওইটা বোধহয় ফেডারেশনের উপরে, ক্লাবের উপরে এই দায়িত্বগুলো বর্তায়। যেমন ধরেন ক্লিয়ারলি ধরলে, আমি নাম মেনশন করছি না, বাংলাদেশ এই ন্যাশনাল টিমের কারেন্ট একজন ফুটবলার রয়েছেন, উনি ধরেন খাবার সময় একা বসেন, উনি একাই চলাফেরা করেন, একাই সবকিছু। বাট ওই যে তখন কোনো একজন বাইরে থেকে আসা ফুটবলার যদি তার কাছে মনে হয় ও তো আমার সাথে মিশছে না, এটাও মনে হতে পারে। তার ওই হিউম্যান ইয়েটাই আসলে ক্যারেক্টারিস্টিক্সটাই ওরকম, কমপ্লিটলি ফাইন। অনেকে একা থাকতে পছন্দ করেন, এক একজন এক এক রকম থাকে। বাট এগুলো যে আসলে হতো না জিনিসটা এমনও না। মাঠের খেলা এগুলোর প্রভাব এটা মানাই যায় না। শাওনের প্রশ্ন, হামজা চৌধুরীর সাথেও বর্ণবাদী আচরণ হয়েছে, ফিফা এবং সকল লিগে বর্ণবাদের বিরুদ্ধে আরো কঠোর হওয়া দরকার কিনা? অনেকেই প্রশ্ন করেছেন এটা নিয়ে, ক্যারেট সাইমও একটা প্রশ্ন করেছেন। কালকে ঘটনা থেকে বুঝলাম হামজার ক্লাব পরিবর্তনের সময় এসে গেছে, যেহেতু লেস্টার রেলিগেটেড হয়ে লিগ 1-এ অবনমন হবে, সেহেতু প্রিমিয়ার লিগ না হোক, চ্যাম্পিয়নশিপের কোন একটা ক্লাবে গেলে ভালো হবে। আপনাদের মতামত আশা করছি। আবার আরেকটা আছে হচ্ছে এই যে, হ্যাঁ ঠিক আছে বল, মানে আসলেই তিনি বর্ণবাদের শিকার হয়েছেন কিনা, এবং সেইটার জন্যই তো তার লাস্টের ওই রিয়াকশনটা ছিল খুব স্বাভাবিকভাবেই। আপনি যখন সেটা ভিনিসিয়াসের সাথে করা হয়, তখন ভিনিসিয়াসের রিয়াকশন দেখেন, হামজাও এটা করবেন, এটা খুব স্বাভাবিক। এবং সেটা কখনো ভিনির সাথে হলেও আমরা সাপোর্ট করি না, যখন সেটা হামজা চৌধুরীর সাথেও হবে তখনও সেটা সাপোর্ট করার বা ওই ব্যাপারটা মেনে নেওয়ার মতো কোনো জায়গায় না। পোর্টসমাউথের তারা তখন এগিয়েছিল, হামজা চৌধুরীকে তুলে নেওয়া হচ্ছে, তখন যখন তিনি বের হয়ে যাচ্ছেন ওই সিচুয়েশনটা হলো।
এইটা আসলে ফুটবলে বর্ণবাদের কোনো জায়গা নাই। জায়গা তো নাই। এবং দেখেন মানে জিনিসগুলো হচ্ছে হামজা চৌধুরীর সঙ্গে এটা যে এরকম ঘটনা প্রথম ঘটেছে তা না। যদিও এটা এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো স্টেটমেন্ট আমরা কারো কাছ থেকে পাই নাই যেটা আসলে বর্ণবাদী আচরণ ছিল নাকি এটা কোনো একটা চ্যান্ট ছিল। অনেক সময় অনেক রকম চ্যান্ট থাকে, ইংল্যান্ডের মাঠের দর্শকরা অনেক রকম চ্যান্ট দেন, এটা প্লেয়ারকে টার্গেট করেও দেন, এটা নতুন কিছু না। তবে এটা আসলে রেশিয়াল অ্যাবিউজ কিনা এটা আমরা এখনো কনফার্ম করতে পারছি না। এখন যখন আমরা এটা অ্যাট টাইমটা করছি এটা আমাদেরকে কনফার্ম হয়েই তারপর বলতে হবে। কিন্তু রেশিয়ালি অ্যাবিউজ তিনি আগেও হয়েছেন, হামজা চৌধুরী আগেও কয়েকবার হয়েছেন। এবং হামজা যে কারণে অনেক সময় অনেকের কাছ থেকে রেশিয়ালি অ্যাবিউজ হন তার অন্যতম কারণ হচ্ছে হি হ্যাজ বিন ভেরি ভোকাল অ্যাবাউট প্যালেস্টিনিয়ান ইস্যু, হি অ্যান্ড হিজ ওয়াইফ। এবং তারা এই ব্যাপারগুলোকে ধারণ করেন। এবং হামজাকে দেখে তো আপনি বুঝতেই পারেন তার ভেতরে বাঙালিয়ানা কালচার আছে, তার ভেতরে তার ধর্মতাত্ত্বিক কিছু বিশ্বাসের ব্যাপার আছে, এইগুলো নিয়েই হামজা চৌধুরী। আবার তিনি ব্রিটিশ ওই পরিচয়টাও গর্বের সাথেই তিনি ওখানে যে জন্মেছেন এটা তিনি গর্বের সাথেই তিনি ধারণ করেন। এই সব কিছু নিয়েই হামজা চৌধুরী। এই ধরনের মানুষ আজকালকার এই যুগে আমরা এমন একটা ক্রস রোডের আছি যেখানে এই রকম কিছু দুষ্টু লোকেদের দ্বারা, এবং দুষ্টু লোক না আসলে সমাজের কিছু অচ্ছুত লোকের দ্বারা তারা এরকম বিভিন্ন আক্রমণের শিকার হন, যেটাকে ফাইট ব্যাক করার প্রক্রিয়াই আমাদের চলছে ফুটবলে। এই কারণে আমরা ভিনিসিয়াসের সঙ্গে যখন এই ধরনের ঘটনা ঘটে এগুলোকে আমরা বলি যে ভিনিসিয়াসের খেলা নিয়ে গালমন্দ করেন, যা মন চায় তাই করেন, কিন্তু একটা মানুষের গায়ের রং তাই দেখতে কেমন এইসব নিয়ে আল্লাহর রাস্তে দুনিয়ায় কখনো কারোর সঙ্গে তামাশাও করেন না। এগুলা আমরা অনেক সময় বুঝি না আর কি। আচ্ছা, পরের প্রশ্ন উত্তর দিই যে হামজার ক্লাব ছাড়ার সময় গেছে, আমি দেখতে পাচ্ছি লেস্টার সিটি রেলিগেটেড হয়ে যাচ্ছে। খুব টাফ, মানে এখান থেকে গতকালকের ম্যাচের পরও সেটা বলতে হয় পোর্টসমাউথের সঙ্গে জিততো তাহলে একটা কথা, যদি এখন ব্ল্যাকবার্ন পর্যন্ত একটু সুযোগ থাকতে পারেন স্লাইড ধরেন। বাকি তো রয়েছে লেস্টার সিটির তিনটা ম্যাচের মধ্যে ব্ল্যাকবার্নের সাথে শেষ ম্যাচ একদম লাস্ট ম্যাচ। ব্ল্যাকবার্নও কিন্তু হচ্ছে তাদের ঠিক উপরের পজিশনটাই রয়েছে, একটা না দুইটা ধাপ উপরে রয়েছে। এই জায়গায় এনিথিং ক্যান হ্যাপেন, বাট লেস্টারের চান্স অনেক কমে গেছে, অনেক কম। ব্যাক টু ব্যাক রেলিগেশন মনে হচ্ছে চোখ রাঙাচ্ছেই। এবং এইটা হলো লেস্টারের জন্য ওইটা মানতে একটু হজম হওয়াটা আমাদের জন্য কঠিন যে যে দলটাকে প্রিমিয়ার লিগ আমরা নিজেদের চোখে জিততে দেখলাম সেই দলটা এরপর চ্যাম্পিয়নশিপে, এরপর সেখান থেকে আরো রেলিগেটেড হয়ে যাওয়া, এবং এখন তো আরো গায়ে লাগবে যখন আপনি দেখবেন সেখানে হামজা চৌধুরী খেলেন। এখন এখানে দুইটা ব্যাপার আসবে, একটা হচ্ছে হামজা চৌধুরী আই থিঙ্ক ক্লাব চেঞ্জ করার একটা আবার হয়তো একটা সিজন লোন করবেন তিনি, একটা জায়গায় চেঞ্জ করতে না, এবার আর করলে লোন করার কথা না, এইবার আর করলে প্রবাবলি তিনি অন্য ক্লাবেই যাবেন। এবং লেস্টার সিটিকে তখন ফিনান্সিয়ালি ব্যাপারটাও সামাল দিতে হবে। হামজার সঙ্গে আগামী বছর পর্যন্ত তাদের কন্ট্রাক্ট হচ্ছে 2027 পর্যন্ত। হামজাকে আপনি যদি এইবার বিক্রি না করেন আপনি তো হামজার কাছে টাকা পাবেন না সেল করে, রিসেল ভ্যালু তো ওইটা অন্যরকম হয়ে যাবে। হামজা তো লেস্টার সিটির কাছে সব সময় মানে লেস্টার তার ঘর বাড়ি সবকিছু, হি ইজ দ্য ম্যান, ঠিক আছে। এখন লেস্টারের যদি প্রয়োজন পড়ে যে চ্যাম্পিয়ন লিগ 1 থেকে আবার চ্যাম্পিয়নশিপে উঠতে হবে, লেস্টার বললো যে তুমি থেকে যাও, তাহলে হামজা থাকবেন। হ্যাঁ, কিন্তু হামজা চৌধুরী আমার ধারণা তিনি ক্লাব এবার ছাড়তে চাইবেন, লেস্টার যদি সেটা অ্যালাউ করে, এবং তিনি হয়তো আবারও একটা চ্যাম্পিয়নশিপের অন্য কোনো ক্লাবে আমার মনে হয় দেখার একটা সম্ভাবনা হামজা চৌধুরীকে মানে আমাদের থাকতে পারে। তবে এইখানে হামজাকে এই ডিসিশন নিতে হবে, ডিসিশনটা খুব টাফ। সৌমিত্র বণিক তার যে প্রশ্নটা ছিল এস্তেভাওয়ের ইনজুরি গুরুতর কিনা, আপাতত মনে হচ্ছে ইনজুরিটা গুরুতর। ইনফ্যাক্ট তিনি হাফ টাইমে নাকি পুরো কাঁদছিলেন, পুরো ভেঙে পড়েছেন, হাফ টাইমে কাঁদছেন, তার হ্যামস্ট্রিং এর। বিশ্বকাপের আগে ঠিক হয়ে যাবে, এইটা ডিপেন্ড করছে। বিশ্বকাপের যে আসলে বলে কয়ে অনেকদিন বাকি আছে তাও কিন্তু না, হ্যামস্ট্রিং হলে বিশ্বকাপের আগে ঠিক হওয়া উচিত না। সবাই সেই আশাটাই করছে, কারণ এইটা 8 সপ্তাহ হলে তো আপনার একদম পারফেক্টলি 2 মাস হয়ে যায়, পারফেক্টলি বিশ্বকাপের আগে। ওইটা দেখা যায় আনচেলত্তি এখন তো ফাইনাল টেস্ট হবে, টেস্টের রিপোর্টটা আসবে, এবং ব্রাজিলের জন্য এটা একটা ধাক্কা। এক রড্রিগো এই অবস্থার মধ্যে আছে, এই যে আপনার নেইমারের থাকা না থাকা, এস্তেভাও তো ব্রাজিলের এই দলটার কোর পার্টি ধরাই হয় তাকে। গোলও তিনি করছেন, আনচেলত্তির আন্ডারেও তার গোল টোল রয়েছে। এইটার মানে ওই হতাশাটা আসলে এস্তেভাওয়ের উপর বেশি পড়ছে গতকালকে ওই হাফ টাইমে, এটাই লিয়াম রোজেনিয়রের মনে হয়েছে। আমার ধারণা এস্তেভাও বিশ্বকাপে থাকবেন, সমস্যা হওয়ার কথা না এই ইনজুরিতে প্রবলেম হয়। সার্জ গ্যানাব্রি বিশ্বকাপে থাকে না, কেটে দেয়, ঠিক আছে, সার্জ গ্যানাব্রিও থাকতে পারবেন না ধরে নেওয়া হচ্ছে, মনে হয় না থাকতে পারবে, ওইটা তার জন্য একটা বিগ মিস। এস্তেভাও শুড বি ফাইন ওয়ার্ল্ড কাপের আগে দিয়ে। আর কথার কথা এস্তেভাও যদি না খেলতে পারে তাহলে কি কার্লো আনচেলত্তি উইল কনসিডার নেইমার?
নেইমারেরও তখন কি অবস্থা হয় সেটাও দেখতে হবে। নেইমারকে তো যে কোনো মূল্যেই নিচ্ছেন না তিনি। যাই হোক, পরের প্রশ্ন যাই। এক্সট্রা কারিকুলার 2026 স্টার্ট পেন্সিল, চকবার, কোন, ললি? ছোটবেলায় ললি খুব ফেভারিট ছিল, তিনটাই পছন্দ। আমার হচ্ছে চকবার ছোটবেলা সবচেয়ে প্রিয় ছিল। আমার প্রিয় ছিল খুব ললি। বেঞ্চ হচ্ছে আমার কোন, সেল হচ্ছে আমার ললি। আচ্ছা, আমার এখনকার হিসাবে মনে হয় কোন, চকবার, এরপর ললি। ললির মানে এখন আমি আর ঠান্ডা খাইতে পারি না, আগে কালে খাইতে কিছুটা পারতাম। এখন চকবারের আইসক্রিম খাই। দুইটাই পাওয়া যেত, একটা 7 টাকা একটা 12 টাকা। কোনটা? চকবারের, আচ্ছা, হ্যাঁ দুইটা পাওয়া যেত, একটা 7 টাকা একটা 12 টাকা। 7 টাকা না, 8 টাকা মনে আছে। 7 টাকা ছিল আমি 7 নাকি? টাকা পেয়েছি। হ্যাঁ একটু বড় তো আপনি, একটু আসলে senior তো একটু আপনার একটু থেকে। আগে আসছেন তো একটু। পৃথিবীতে, ঠিক আছে। আর কোন মনে হয় তখন আপনার 20 টাকা ছিল, কর্নেলি কোন যেটা, মানে আমি ওই 7-12 আরে কি আমলের কথা 15 বলছি। টাকাও ছিল মনে হয়, মানে 1 লাফে 20 টাকা হয় নাই, যেটা 12 টাকা ওইটাই আস্তে আস্তে 20 টাকা না হয়েছে। না 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 না, আমি আপনাকে কি বলছি, 7 যখন একটা চকবার ছিল, 12 টাকা যখন আরেকটা চকবার ছিল, ওই মোমেন্টেই ও আচ্ছা, কিছু চকবার একটা ছিল 7 টাকা। একটা 7 টাকা একটা ভাইয়া, 12 টাকা। আমার তো 6 চকবারের টাকা দুইটা চকবার ছিল। মনে আছে, আমার 6 টাকার চকবার মনে আছে। আপনি তাহলে কি পরে আছেন নাকি আমার? তাহলে হয়তো ঠিক আপনার আছে। ফোনে চকবারটা খেয়েছি। 6 টাকা চকবার আমার মনে তখন আছে। যে দুই প্রকারের চকবার পাওয়া যেত, এটা কি আপনার মনে আছে? 6 টাকা আর কত টাকা? 8 টাকা। 7 টাকা আর 12 টাকা। 6 টাকা 10 টাকা একটা আছে মনে হয়, দুই রকম কি ছিল, মানে 2 টাকা আলাদা আরেকটার ছিল। মধ্যে কি জানি একটা বেশি ছিল নাকি, তাই নাকি? সামথিং এরকম কিছু। তারপর এরপর আনলো মাচো। হ্যাঁ, মাচো, মেগা। হ্যাঁ মেগা, অনেক। সিঙ্গেল সানডে, ডাবল সানডে, ঈদের দিন নামাজটা পড়ে একটা সিঙ্গেল সানডে খাইতে হইতো, ঠিক আছে। মানে কি একটা অবস্থা। দারুণ। এই আপনারা স্পন্সর টন্সর করবেন নাকি আইসক্রিম কোম্পানি যারা আছেন? আমরা বিয়ের সুযোগ ঘুরে আছে? আলে, ঠিক আছে, মানে সুযোগ আছে, সুযোগ বেশি দিন নাই আসলে, পরের লটের জন্য আছে। অনেক দিন ধরে বুকড আছে আর কি, মানে সরি টু সে। অন্য জায়গায় আসতে পারেন কিন্তু আপনারা চাইলে, আমরা উই আর ওপেন। হ্যাঁ, আচ্ছা তাহলে কি হলো, চকবার, কোন, আপনার হচ্ছে চকবার, কোন, ললি। তারপর ললি। চকবার রিসেন্টলি কবে খেয়েছেন লাস্ট? আমি লাস্ট আইসক্রিমে কবে খেয়েছি আমার মনে নেই। মনে নেই, এখন তো আর খান না সেটা। আপনি তো, আমি তো তাও মনে করেন যে সামলাইতে পারি না দেখা বছরে একবার দুবার হইলো খাই। আপনারা তো আমি খাইতেই দেখি না, আমি জাস্ট গলায় খাই আর কি। আর আপনি তো তাও খান না। সেটাই। আচ্ছা, পরের প্রশ্ন যেটা, সেটা হচ্ছে নূর আলম শিকদার, তার প্রশ্ন, ইউরোপের টপ 5 লিগের কোন দল সবার আগে লিগ শিরোপা নিশ্চিত করবে বলে বায়ার্ন মনে করেন? মিউনিখ। বায়ার্ন মিউনিখ আজকেই, ইনফ্যাক্ট এটা যখন আপনারা দেখবেন তার কিছুক্ষণ পরেই তারা শিরোপা নিশ্চিত করে ফেলতে পারে। স্টুটগার্টের সাথে আজকে ম্যাচ রয়েছে, ডর্টমুন্ড আবার কালকে হেরে গেছে। এখন আপনার যে পজিশন, বায়ার্ন যদি আজকের ম্যাচটা জিতে যায় তাহলে হচ্ছে আজকেই শিরোপা কনফার্ম, কারণ ডর্টমুন্ডের হাতে থাকবে আপনার 4 ম্যাচ, বাট ওই 4 ম্যাচ দিয়ে আপনি হাইয়েস্ট 12 পয়েন্ট তুলতে পারবেন, আপনি 15 পয়েন্ট তুলতে পারবেন না। 64 পয়েন্ট হচ্ছে ডর্টমুন্ডের, আর বায়ার্নের হচ্ছে 76, 12 পয়েন্টের একটা গ্যাপ আছে। ডর্টমুন্ড কালকে যদি হফেনহাইমের এগেইনস্টে আবার না হারতো, 2-1 গোলে তারা হেরে গেছে, তখন বায়ার্নের এটা হয়তো একটু আরেকটা উইক লম্বা হতো। এখন কোনো ধরনের কোনো সুযোগ নাই। স্টুটগার্টের সাথে জিতলেই বায়ার্ন মিউনিখের আজকেই কনফার্ম হয়ে যাচ্ছে, আর হারলে তখন হচ্ছে কি না, যদি ড্র করে তখনও চলে থাকবে। বায়ার্ন মিউনিখের, না ড্র করলে আপনার 12 পয়েন্টের গ্যাপ, তো ড্র করলেও যাচ্ছে? ড্র করলেও হয়ে যাচ্ছে। বায়ার্ন মিউনিখের আজকে ড্র করলেই হয়ে যাচ্ছে, যদি তারা কেবলমাত্র না হারে। হারলেই তখন একটা সপ্তাহ পরে চলে যাবে, নাইস। হারার তো কোনো কারণ নেই। কারণেই নেই। আর এই বায়ার্ন, আচ্ছা, পরের প্রশ্ন। হ্যাঁ রিফাত ভাই, আচ্ছা, রাশেদ আরিফি, তার প্রশ্ন হচ্ছে, রিফাত ভাই, ইফ গেটস রেলিগেটেড টু টটনহাম হটস্পার, আচ্ছা, টটনহাম হটস্পার যদি রেলিগেটেড হয়ে যায় তাহলে কি ক্লাবটা কলাপস করবে কিনা? ভাই, রেলিগেশনে পড়লে, রাহুল বর্মনেরও সেম প্রশ্ন, আচ্ছা। টটনহাম কি রেলিগেশন থেকে নিজেদের বাঁচাতে পারবে? রেলিগেশনের থেকে বাঁচাতে পারবে কিনা এটা তো বলা কঠিন। আগে একটু এটা বলি যে এই টাইপের ক্লাব রেলিগেশনে পড়লে কলাপসটা আসলে হয়, একটা বড় ধরনের ফিনান্সিয়াল ধাক্কার ভেতর দিয়ে যাইতে হয়। তবে টটেনহাম হটস্পার একবার রেলিগেটেড হলে পরের বারই আবার ফেরত আসবে, কিন্তু একটা বড় ধরনের ধাক্কার মধ্যে অনেক প্লেয়ারকে ধরে রাখতে পারবে না, ওই স্টেডিয়ামটা চ্যাম্পিয়নশিপে চলে যাবে, অনেক রকম কিচ্ছা কাহিনী হবে, যে এবং এই টটেনহ্যামের জন্য এটা একটা কালো অধ্যায় হয়ে থাকবে। আগের বার ইউরোপা লিগ জেতার পরে পরের বার রেলিগেটেড হয়ে যাওয়া মানে একদম নড়ে চড়ে যাবে, একদম মানে আপসাইড ডাউন। এইটা টটেনহ্যাম কি করে সামাল দেবে? পৃথিবীতে অনেক ক্লাব আছে যে 1 বছর পরে আবার ফেরত এসছে, কিন্তু এই ফিনান্সিয়াল ধাক্কা সামাল দিয়ে আবারও যখন তারা প্রিমিয়ার লিগে ফিরবে, যদি ফেরে 1 মৌসুম পরেও, তখন আবার ওই আগের জায়গায় যাইতে ইট টেকস টাইম, রাতারাতি হয় না। টটনহামের এই বছর তারা কোনো ম্যাচই জিতে জিতে নাই নাই প্রিমিয়ার লিগে। প্রিমিয়ার লিগে,
ইয়ে তো মনে হয় আত্মালিকাকে তারা খালি একটা লেগে হারাই, সেকেন্ড লেগে। এছাড়া তো তাদের জয় নাই। রেলিগেশন আবার তারা ওই জায়গায় আপনার নিজেদেরকে বলতে পারে যে এখনো তো আমাদের কাছে বাকি 5টা ম্যাচ যদি আমরা সবকিছু দিয়ে খেলি সুযোগ হতে পারে, কারণ আমরাই এই টিম যারা এই বছরে ম্যানচেস্টার সিটির সাথে ড্র করেছি, যারা লিভারপুলের সাথেও ড্র করেছি। সো ওই মোমেন্টটা দরকার। আমি চাই না টটেনহাম রেলিগেটেড হয়ে যাক, টটেনহামের মতো একটা ক্লাব। সেটা তো ধরেন চাওয়া না চাওয়ার, ধরেন লেস্টার সিটি, দেখতেও তো খারাপ লেস্টার সিটি হয়ে যাইতেছে লিগ ওয়ানে চলে যাইতেছে, সেম কেস তো। মানে আপনি যখন ডুবতে থাকবেন তখন আপনি ডুবতেই থাকবেন, এইটার কোনো আর নাই। কিন্তু ওদের জন্য ব্যাপারটা বেশি ভয়ঙ্কর, কারণ গতবার তারা ইউরোপা লিগ জিতছে, তারা চ্যাম্পিয়ন্স লিগ খেলছে সেখান থেকে। বরং ওগুলো না খেললে আমার মনে হয় ক্লাবটার ভালো ছিল। যাই হোক, পরের প্রশ্ন, শেষ প্রশ্ন আমার কাছে। হাবিব মিয়া ভাই, পিকি ব্লাইন্ডার্স এর দ্য ইমর্টাল ম্যান মুভিটা দেখেছেন? দেখলে কেমন লাগলো জানান ভাই। আমি আজকাল খুব সিনেমা দেখার সুযোগ কম পাইতেছি, সিনেমাটা রেখে দিছি, আমি এটা দেখিনি এখনো। এটার জন্য অপেক্ষায় আছে যে এটা কখন একটু আয়েশ করে খাতির করে দেখা যায়। আচ্ছা সরি, একটা জিনিস মিস করে গেছি। আলামিন শেখ, রিফাত ভাই, লেটস টক অ্যাবাউট বায়ার্ন মিউনিখ। ইফ বায়ার্ন wins today against Stuttgart, they are going to win the title of the league. How does it work if they win the title today and fully concentrate on winning UCL and DFB Pokal? Can Bayern win the treble for the third time in football history? However, PSG are the most informed team after Bayern Munich this season. Can Bayern handle them as they did it before against Real Madrid? ভাই, ডিএফবি পোকাল আর চ্যাম্পিয়ন্স লিগে ফোকাস করার জন্য ওদের বুন্দেসলিগার এই ফোকাস ডিফোকাসের কোনো আলোচনা আছে বলে আমার কাছে মনে হয় না। মানে ওদের জন্য একটা সুবিধা, এটা অনেক দূর আগেই ছিল। আমার মনে হয় এর উত্তর আপনিই জানেন। আর পিএসজির সঙ্গে কি আছে, পিএসজি এই মুহূর্তে সবচেয়ে ইনফর্ম কিনা সেটাও আমি আপনার সাথে একমত না। আমি দেখি যে বায়ার্ন মিউনিখই এই মুহূর্তে সবচেয়ে ইনফরমেশন করলে বায়ার্ন মিউনিখকে আগে রাখতে হবে। আমার মনে হয় সব মিলে বায়ার্ন মিউনিখ পারবে। তবে এই যে সার্জ ক্যানাব্রির মিসিংটা, ভিনসেন্ট কোম্পানির ওই দিন প্রথম লেগটার মধ্যে না থাকাটা, এইটার সুযোগ আবার পিএসজি কাজে লাগে কিনা। সার্জ ক্যানাব্রি না থাকলে জামাল মুজিয়ালা তিনি তো হচ্ছে মোটামুটি। আমি বায়ার্নকে চ্যাম্পিয়ন হতে দেখি। জাস্ট আ র্যান্ডম ইন্ট্রোভার্ট, তার প্রশ্ন, হাউ ইম্পর্টেন্ট কুড হি বি ফর স্পেন ন্যাশনাল টিম হেডিং ইনটু দ্য ফিফা ওয়ার্ল্ড কাপ 2026? ওয়েরজাবালের কথা, মিকেল ওয়ারথাবাল। হ্যাঁ ভাই, উনি তো ধরেন হচ্ছে যে লাস্ট ইউরোর ফাইনাল তার গড়ে দেওয়া গোল, তারপর ধরেন এই যে স্পেনের লাস্ট যতগুলো ম্যাচ খেলছে, লাস্ট 5 ম্যাচে মনে হয় ওনার 6টা গোল আছে না 4 ম্যাচে জানি 5টা গোল আছে। সো উনি ছাড়া তো নাম্বার 1 হিসেবে অন্য কাউকে দেলা ফুয়েন্তে এখনো ভাবছেন না। এবং কে জানি আনন্দই তো মনে হয় বলছিল একদিন, যে আনন্দ বলছিল যে ওয়ারথাবাল টপ স্কোরার হইতে পারে ওয়ার্ল্ড কাপের। হ্যাঁ, হতেই পারে। মানে ওই না তৌসিফ কে জানি বললো, মানে ও আনন্দই মনে হয় একদম কমপ্লিট একটা, এবং তার ওই খুব সাদা মাটা আমার তার স্পেনের টট্টি, বুঝছেন, স্পেনের টট্টি। শেষ প্রশ্ন, নাদিম আলম, তার প্রশ্ন, বাংলাদেশের জার্সি নেইমারের হাতে দেখে কেমন অনুভব করলেন? নেইমার আসলে বাংলাদেশকে চিনেন? বাংলাদেশকে এখন চিনে সবাই, ঠিক আছে, বাংলাদেশে এখন চিনেন সবাই। বাংলাদেশের এখন আর সেই দিন নাই যখন আলাদা করে চিনাইতে হবে। এবং থ্যাঙ্কস টু আওয়ার ফ্যানস, হ্যাঁ, যে তারা এটা বিশ্বের কাছে জানিয়ে দিয়েছে। এবং ধরেন হচ্ছে যখনই বাংলাদেশের ফ্যানরা কোনো না কোনো ওয়ার্ল্ড ফুটবলের সুপারস্টার বা ধরেন ইনফ্যান্টিনোকেও যখন বাংলাদেশের ফ্যানটা পেলেন বা সাপোর্টারটা পেলেন, সবাই কিন্তু বাংলাদেশ জিনিসটা মেনশন করছেন, এবং সবাই দেখছে হচ্ছে জানেন, চেনেন বা শুনেছেন কখনো এই ধরনের অ্যাপ্রোচ ওনাদের কাছ থেকেও আমরা দেখি। এবং এটাই হচ্ছে মজা। 2 মাস পরে ওয়ার্ল্ড কাপ, 2 মাস তো নাই, 50 দিনের একটু 52-53 দিন আছে, কিভাবে দেখবো তাই ভাবছি। যাই হোক, অনেক ধন্যবাদ। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.